বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। আমার আজকের এমসিকিউগুলোর লেকচার 3-তে অবস্থান করছে। তোমরা ইতিমধ্যে আমার লেকচার 1 এবং লেকচার 2 পড়েছ। তো আজকে আমি লেকচার 3 নিয়ে উপস্থিত হয়েছি এবং এখানেও 7টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো আর কথা না বাড়িয়ে আমরা সেই এমসিকিউতে মনোনিবেশ করি। এখন আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি এমসিকিউগুলো বোঝানোর জন্য। দেখো, আমাদের আজকের প্রথম এমসিকিউ লক্ষ্য করো। 1 নম্বর কি লেখা আছে? CH3 বন্ড CHO প্লাস জার্মান অক্সিজেন অ্যারো, এরপরে লেখা আছে এ বিক্রিয়ার ক্ষেত্রে। এখানে এ বলতে ক্যাপিটাল এ এর কথা বলেনি, ক্যাপিটাল এ হচ্ছে যৌগটা, আর এই যে বাংলাতে এ লিখেছি এ বিক্রিয়ার ক্ষেত্রে, মানে এই বিক্রিয়াটির ক্ষেত্রে দেখো, 1 এ এর পিএইচ মান 7 এর বেশি, 2 এ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করে, তারপর হচ্ছে বংশবৃদ্ধি রোধ করে, 3 এ পানিতে আংশিক বিয়োজিত হয়। এখন তোমাদেরকে বলি, তোমরা জানো যে অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। তোমাদের অরিজিনাল বিক্রিয়াটার কথা যদি বলি, অ্যালকোহলকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিংবা পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড সহযোগে জারিত করলে প্রথমে অ্যালডিহাইড হয়, পরে জৈব অ্যাসিড হয়। তো এইখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইথানেল, এই যৌগটার নাম ইথানেল। তো এটাকে জারিত করছে, দেখো জার্মান অক্সিজেন দিয়ে জারিত করলে এ পাবে। বুঝতে পারছি এ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড হবে, জৈব অ্যাসিড তথা ইথানোয়িক অ্যাসিড। এ কিন্তু ইথানোয়িক অ্যাসিড, কোনো সন্দেহ নেই। এবার আসো, এই বিক্রিয়ার ক্ষেত্রে এ এর পিএইচ মান 7 এর বেশি। আমরা জানি অ্যাসিডের পিএইচ মান হবে 7-এর নিচে, তাহলে এটা বলছে 7-এর উপরে, ক্ষারের 7-এর উপরে হয়। যেহেতু এটা অ্যাসিড 7-এর নিচে হবে, তাহলে এটা ভুল, 1 নম্বর ভুল। এ এর পিএইচ মান 7-এর বেশি, আমরা 1 নম্বর নিতে পারছি না, আউট। 2 এ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে। তোমরা জানো ভিনেগারের মধ্যে কিন্তু ইথানোয়িক অ্যাসিড থাকে। ভিনেগার ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং তোমরা জানো খাদ্য মানে সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা হয়, প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়, তোমরা জানো। তো ইথানোয়িক অ্যাসিড ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে সহায়তা করে, তাহলে এটা শুদ্ধ। দেখো, এ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে, এ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিড থাকে, তাহলে এ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে, এটা সত্য। 2 3 এ পানিতে আংশিক বিয়োজিত হয়, এ হচ্ছে জৈব অ্যাসিড। তোমরা জানো সকল জৈব অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয়, এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, কম পরিমাণে বিয়োজিত হয়। মানে এখানে হবে কি, পানিতে দিলে ইথানোয়িক অ্যাসিডকে পানিতে দিলে CH3COO মাইনাস, তারপরে হবে H+। এই যে H+-এর পরিমাণ খুবই কম পাবে, এই জন্য বলা হয় খুবই কম পরিমাণে বিয়োজিত হয়। তাহলে কি বোঝা যাচ্ছে? দেখো, এ পানিতে আংশিক বিয়োজিত হয়। বিয়োজনটা আমি তোমাদেরকে একটু এখানে দেখাচ্ছি। দেখো, CH3COOH, যখন তুমি এটা পানিতে দিবে তখন এটা বিয়োজিত হয়ে এরকম তৈরি করবে। দেখো, CH3COO মাইনাস, তারপরে H+। এটাই হচ্ছে বিয়োজন, ভেঙে ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হওয়াটাকে বিয়োজন বলে। কিন্তু যদি তুমি অসংখ্য অণু নাও, সেখান থেকে কিছু সংখ্যক অণু মাত্র এরকম ধনাত্মক ঋণাত্মক আয়ন হবে, আর বাকি সব যৌগ CH3COOH হিসাবে থাকবে। তাহলে কম পরিমাণে আয়নিত হচ্ছে, অর্থাৎ কম পরিমাণে বিয়োজিত হচ্ছে, আর এই জন্য এটাকে বলা হয় দুর্বল অ্যাসিড। তাহলে এটা শুদ্ধ। দেখো, এ পানিতে আংশিক বিয়োজিত হয়, কম পরিমাণে হওয়া মানে হচ্ছে আংশিক হওয়া, তাহলে এ পানিতে কম পরিমাণে বিয়োজিত হয়। তাহলে কি হচ্ছে, 2 এবং 3 শুদ্ধ, তাহলে এটা খ। অ্যান্সার হচ্ছে কি খ, 2 ও 3 শুদ্ধ, 2 ও 3 শুদ্ধ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি এটা মুছে ফেলবো, কারণ মুছে ফেললে আমার এইটুকু জায়গা খালি হবে, তখন আমি 2 নাম্বারটা বোঝাতে আমার সহজ হবে, আমার সুবিধা হবে। তাহলে খ, এটার আনসার হচ্ছে খ, অর্থাৎ 2 ও 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এখন মুছে ফেলবো। 1 নাম্বার আমাদের কমপ্লিট। গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল, সেটা কমপ্লিট করেছি আমরা। এখন আমরা চলে যাব 2 নাম্বারের মধ্যে। 2 নাম্বারের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকটা আমরা আগে ভালো করে বুঝে নেব, তারপরে আমরা পরবর্তীতে অ্যান্সারগুলো করব। তাহলে এখন আমাদের হবে 2-এর জন্য যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা বুঝা। দেখো, লক্ষ্য করো 2-এর জন্য কি দেওয়া আছে।
C15H32 প্রভাবকীয় ভাঙ্গন, তারপর বলছে 2x + y + C8H18। লক্ষ্য করো C15H32 15 × 30 আর +2 32, এটা কিন্তু একটা অ্যালকেন। তো এই অ্যালকেনটাকে প্রভাবকীয় ভাঙ্গন মানে প্রভাবক দিয়ে ভাঙ্গা হবে। তো ভেঙে দেখো 3টা যৌগে পরিণত করেছে, একটা x, একটা y আর একটা হচ্ছে C8H18। এটা কিন্তু অক্টেন। 8 × 2 = 16, 17, 18, এটাও কিন্তু একটা অ্যালকেন, মানে ছোট ছোট যৌগে পরিণত করেছে। এরপর দেখো নিচে বলেছে এখানে x 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। দেখো x কিন্তু 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। আমরা কিন্তু 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে জানি ইথিন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে ইথিন, তাহলে x জেনে গেলাম ইথিন। এবার আমাদের নিজে নিজে বের করতে হবে y, আর এটা দেওয়া আছে। তো কিভাবে বের করব দেখো, আমি লিখছি, এই বিক্রিয়াটাকে লিখছি C15, তারপর দেখো H32, এরপর দেখো প্রভাবকীয় ভাঙ্গন, প্রভাবক দিয়ে এটাকে ভাঙ্গা হবে, এই জন্য প্রভাবকীয় ভাঙ্গন। এরপরে আসো, এই জায়গায় বলছে কি 2x আমি দেবো এরকম CH2 ডাবল বন্ড CH2। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে ইথিন, কোনো সন্দেহ নাই। এরপরে দেখো যোগ ছিল y, যোগ ছিল এই যে y, আর এই জায়গায় যোগ হচ্ছে C8, H কত 18। তাহলে দেখো এটা তো আমাদের জানা হয়ে গেল, এখানে দেওয়া আছে। আর এটা যেহেতু x 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে ইথিন লিখতে পারি, তাই লিখলাম। এবার আমরা কাউন্ট করব কিভাবে দেখো, এখানে হচ্ছে 2টা কার্বন কি 2 দিয়ে গুণ করলে 4টা কার্বন, তাহলে কি বোঝা যাচ্ছে 8 আর 4 কার্বনে মিলে হবে কি বলতো 12, কারণ 2 গুণে 4, 4 আর 8 মিলে হবে 12 কার্বন। কিন্তু এখানে ছিল কত বলতো 15 কার্বন। তাহলে এই জায়গায় যে যৌগটি হবে সেটার মধ্যে 3টা কার্বন থাকবে, এই জায়গায় যে যৌগটি থাকবে সেটার মধ্যে 3টা কার্বন থাকবে, C3 লিখে ফেললাম। তোমরা কি বুঝতে পেরেছো? এইভাবে দেখো এখানে 8টি কার্বন আছে, তো এখানে 2টা কার্বন 2 দিয়ে গুণ করলে 4টা কার্বন, 8 4 12, তো এখানে 3টা কার্বন হবে। কেন? কারণ টোটাল কার্বন 15টা। দেখো এই যে 15টা কার্বন, এই জন্য মিলাতে হবে 15 আমাদের, তো এই জন্য এই জায়গায় হবে C3। এবার আসো, এবার হাইড্রোজেন নিয়ে কথা হবে। লক্ষ্য করো এখানে 2টা, এখানে 2টা, টোটাল 4টা। 4কে 2 দিয়ে গুণ করলে 4 2 8, তাহলে 8টা হাইড্রোজেন, এখানে 8টা হাইড্রোজেন। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে 18টি হাইড্রোজেন, 18 যদি যোগ করে 8 2 16, 6 হাতে 1, এখানে হচ্ছে 1 আর 1 এর 2 26। এখন দেখো টোটাল হচ্ছে 32 হলে এখানে যদি আমি 6 দিয়ে দিই তাহলে কিন্তু 32 হচ্ছে। তাহলে দেখো C3H6 হবে। কেন? লক্ষ্য করো, আমি আবারও বলছি 2 2 4টা হাইড্রোজেন, 4কে 2 দিয়ে গুণ করলে 4 2 8টা হাইড্রোজেন, এখানে হচ্ছে 18টা হাইড্রোজেন, যোগ করলে 26। এখানে যদি আমি 6টা হাইড্রোজেন দিই, 6 যোগ করলে 32, কারণ টোটাল হাইড্রোজেন ছিল 32টা। দেখো তাহলে 6, তাহলে C3H6 মানে এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে প্রোপিন। দেখো আমি এটা হিসাবটা মুছে ফেলবো এখন, এই জায়গাটা মুছে, এই যে যৌগটা এটা কিন্তু প্রোপিন, এটা দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা কিন্তু Y যৌগটা, এই যৌগটা হচ্ছে Y যৌগ C3H6, এই যেটা দেখো 3 2 5 আর 1 6 প্রোপিন। মোট কথা Y যৌগটি হচ্ছে প্রোপিন, কোনো সন্দেহ নাই। আমি বিক্রিয়া লিখে দিলাম, এটা হচ্ছে প্রোপিন। আর এই জায়গায় দেখো একটু এটাকে গাঠনিক সংকেত আকারে কিছু লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটাই হচ্ছে প্রোপিন। তাহলে দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে, Y যৌগের পলিমার কোনটি? যেহেতু Y যৌগ চিনি প্রোপিন, তাহলে এটার পলিমার হলে হবে পলিপ্রোপিন। কারণ ইথিন যেহেতু পলিথিন করে, প্রোপিনের পলিমার হবে পলিপ্রোপিন। তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো Y যৌগের পলিমার কোনটি? পলিপ্রোপিন। দেখো 4 নাম্বার, এই যে এটা পলিপ্রোপিন। আরও দিয়েছে পিবিসি। আমরা জানি ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে পিবিসি, ভিনাইল ক্লোরাইড ভিন্ন যৌগ। PTEF এটাও বাদ, পলিথিন বাদ, কারণ ইথিনের পলিমার হচ্ছে পলিথিন। তাহলে পলিপ্রোপিন আছে, ঘ হচ্ছে পলিপ্রোপিন। তাহলে Y যৌগের পলিমার কোনটি? Y যৌগ যেহেতু প্রোপিন, তাহলে এটার পলিমার হবে পলিপ্রোপিন। তাহলে 2 নাম্বার ঘ, 2 নাম্বার হচ্ছে ঘ পলিপ্রোপিন। কমপ্লিট। এবার দেখো 3, অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকাইনের সহজ কথা,
অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+2, অ্যালকিনের হচ্ছে CnH2n, আর অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। এখানে চেয়েছে অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি, দেখো CnH2n-2, এই যে খ। আরও দুইটা দেওয়া আছে, CnH2n এটা হচ্ছে অ্যালকিনের, আর গ হচ্ছে CnH2n+1 এটা অ্যালকাইল মূলকের। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে CnH2n-2। তাহলে আমি আবারও বলছি, অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, এই যে এটা খ, এটার অ্যান্সার হচ্ছে খ। তাহলে আমাদের 2 নাম্বারও কমপ্লিট, তারপরে 3 নাম্বারও কমপ্লিট। 3 নাম্বারের অ্যান্সার হচ্ছে খ। মুছে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ, মুছে ফেললাম। তাহলে 3 পর্যন্ত আমাদের কমপ্লিট। আমরা এখন চলে যাব 4। আসো 4-এ কি বলেছে একটু দেখি। 4ও একটি গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। দেখো এটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, এটা অ্যালকাইল হ্যালাইড, ক্লোরিন আছে যেহেতু, হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড, এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। তোমরা জানো অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যালকোহলের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করে সেই মিক্সচার যদি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে দিয়ে উত্তপ্ত করা হয় তখন অ্যালকিন তৈরি হয়। এখানে তৈরি হয়েছে, দেখো এখানকার ক্লোরিন, এখানকার হাইড্রোজেন গিয়ে এই জায়গায় ডাবল বন্ড হয়েছে, তাহলে CH3CH ডাবল বন্ড CH2, এটা প্রোপিন তৈরি হয়েছে। এরপরে যোগ আর, যোগ পানি। এখন আর যৌগটা কি এটা যদি আমরা না জানি তাহলে তো অ্যান্সার করতে পারবো না। তাহলে এই বিক্রিয়াটা আমি লিখছি, দেখো এরকম, এদিকে একটু তাকাও, CH3 বন্ড CH2 বন্ড CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যালকোহলীয় AlC। তাহলে রিঅ্যাকশন করে কি হবে এটা দেখো, এরকম হবে, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস পটাশিয়াম ক্লোরাইড, এটা কিন্তু সলিড, প্লাস পানি। তাহলে দেখো কিভাবে হলো, এখানকার এখানকার ক্লোরিন আর এখানকার পটাশিয়াম মিলে হলো পটাশিয়াম ক্লোরাইড, এখানকার OH আর এখানকার একটা হাইড্রোজেন মিলে হলো পানি। তাহলে মোট কথা হচ্ছে এটা পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে একটা সলিড এবং সে লবণ। দেখো তো কি বলেছে, আর যৌগটি এক ধরনের, এই যে এইটা আর যৌগটি এক ধরনের, অ্যাসিড ভুল, এটা কিন্তু লবণ, ক্ষার ভুল, লবণ এই যে লবণ। এরপর বলছি অ্যালকোহল, না OH থাকলে অ্যালকোহল হতো, এটা তো পটাশিয়াম ক্লোরাইড লবণ। তাহলে অ্যান্সার হচ্ছে কি, আর যৌগটি এক ধরনের, এই যে লবণ, পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ। এই হচ্ছে বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটি জানা থাকলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে এটা লবণ। আলহামদুলিল্লাহ আমরা 4 নাম্বার কমপ্লিট করে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি 5 নাম্বার করব। 5 নাম্বার কি আছে দেখো, উদ্দীপকের অ্যালকিনটির, দেখো এই যে অ্যালকিন, এই অ্যালকিনটির, উদ্দীপকের অ্যালকিনটির, এটা অ্যালকিন, ডাবল বন্ড থাকলে অ্যালকিন হয়। উদ্দীপকের অ্যালকিনটির প্রভাবকীয় হাইড্রোজেনেশন সম্ভব, মানে এটার মধ্যে হাইড্রোজেন দিলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সে প্রোপেন তৈরি করবে। এবং প্রভাবকীয় হাইড্রোজেনেশন মানে হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতি, দেখো CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন। জানো এখানে নিকেল প্রভাবক দিয়ে যদি 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করো তাহলে কি হবে, দেখো এটা এরকম হবে, CH3 বন্ড CH2 বন্ড CH3, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর আরেকটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে এটা তৈরি হবে প্রোপেন। তাহলে কি দেখা যাচ্ছে, কোনো যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হাইড্রোজেনেশন। আর যেহেতু প্রভাবক হিসেবে নিকেলকে দেওয়া হচ্ছে এই জন্য এটার নাম হচ্ছে প্রভাবকীয় হাইড্রোজিনেশন। তাহলে কি হচ্ছে, উদ্দীপকের অ্যালকিনটির, এই যে অ্যালকিনটির প্রভাবকীয় হাইড্রোজেনেশন সম্ভব, সত্য। 2, জারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যায়। এটাকে জারণ করলে, দেখো এটাকে যদি আমি জারণ করি CH3CH ডাবল বন্ড CH2, এটাকে যদি জারণ করি তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যাবে কিভাবে, বরঞ্চ এটাকে জারণ করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জারণ করতে হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যাবে না তাইলে, তো এই জন্য এটা ভুল, জারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যায়, ভুল বাদ। 3, পলিমারকরণ সম্ভব, হ্যাঁ এটা যেহেতু প্রোপিন তাহলে এটার পলিমার হচ্ছে পলিপ্রোপিন, তাহলে পলিমারকরণ সম্ভব। তাহলে কি দেখা যাচ্ছে, 3 শুদ্ধ আর 1 শুদ্ধ, 1 ও 3 হচ্ছে এটার অ্যান্সার। দেখো খ 1 ও 3, দেখো 1 ও 3, 1 শুদ্ধ আর হচ্ছে 3 শুদ্ধ, 2 কিন্তু ভুল, এই যে জারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যায় এটা ভুল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ 1 ও 3, বাকিগুলো ভুল, 1 ও 3। আলহামদুলিল্লাহ আমরা 5 নাম্বার শেষ করে ফেললাম। এরপরে আমরা চলে যাচ্ছি দেখো 6
6 দেখো 5 কমপ্লিট হলো। 6 পিভিসি এর মনোমার কোনটি? তোমাদেরকে একটু বলি, CH2 ডাবল বন্ড CH, CH বন্ড Cl, এটা ভিনাইল ক্লোরাইড। এই যৌগটার নাম ভিনাইল ক্লোরাইড। দেখো ভিনাইল ক্লোরাইড, CH2 ডাবল বন্ড CHCl, ভিনাইল ক্লোরাইড। এটারই অথবা আরেক নাম আছে, অথবা দেখো সুন্দর করে দেখে রাখো, অথবা এটার আরেক নাম কি? মনোক্লোরোইথিন। দেখো একটা ক্লোরিন আছে বলে মনোক্লোরো, ক্লোরিন থেকে ক্লোরো, মনো মানে একটা ক্লোরিন, এই জন্য মনোক্লোরো। আর এটা ইথিন ছিল, CH2 ডাবল বন্ড CH2 হলে ইথিন হতো, একটা হাইড্রোজেন নাই সেই জায়গায় ক্লোরিন আসছে, এই জন্য এটার নাম হচ্ছে মনোক্লোরোইথিন। দেখো মনোক্লোরো ইথিন। তো তোমাদেরকে একটু বলি, এই যেহেতু এটা ভিনাইল ক্লোরাইড, এটাকে দেখো ভিনাইল ক্লোরাইড লিখতে গেলে VC, দেখো ভিনাইল থেকে ভি, ক্লোরাইড থেকে সি। যখন এটার পলিমার হয় তখন এটার নাম হয় পলিভিনাইল ক্লোরাইড। কারণ পলিমার, কার পলিমার? পলিমার থেকে পি, ভিনাইল ক্লোরাইডের পলিমার, এই জন্য পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে জানো এই ভিনাইল ক্লোরাইড থেকে কিন্তু পিভিসি তৈরি হয়, মানে পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয়। তাই পলিভিনাইল ক্লোরাইডের মনোমার কি? মনোমার হচ্ছে এই যে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের আরেক নাম কি? মনোক্লোরোইথিন। তাহলে দেখো এখানে বলছে পিভিসি এর মনোমার কোনটি? ভিনাইল ক্লোরাইড শুদ্ধ। পলিপ্রোপিন, ভুল, পলিপ্রোপিন তো ওই যে প্রোপিনের পলিমার, এটা বাদ। এরপর হচ্ছে মনোক্লোরোইথিন। মনোক্লোরোইথিন তো অবশ্যই, কারণ ভিনাইল ক্লোরাইডের আরেক নাম মনোক্লোরোইথিন। তাহলে কি হচ্ছে? 1 ও 3 শুদ্ধ হচ্ছে, 1 ও 3। অর্থাৎ 1 ও 3 কোথায় আছে? 1 ও 3 কয়ের মধ্যে আছে। দেখো এই যে কয়ের মধ্যে 1 ও 3 আছে। আমি আবারও বলছি, একটি বিল্ডিং ইট দিয়ে তৈরি হয়, বিল্ডিংটা হচ্ছে পলিমার, ইটটা হচ্ছে মনোমার। ঠিক তেমনিভাবে ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে পিভিসি, তাহলে পিভিসির মনোমার হবে ভিনাইল ক্লোরাইড। এই যে ভিনাইল ক্লোরাইড, তাহলে বলছে পিভিসি এর মনোমার কোনটি? ভিনাইল ক্লোরাইড। আর ভিনাইল ক্লোরাইডের যেহেতু আরেক নাম মনোক্লোরোইথিন, তাহলে আমরা বলতে পারি যে পিভিসির কিন্তু মনোমার হবে মনোক্লোরোইথিন। মনোক্লোরোইথিন। তাহলে কি হচ্ছে? 1 ও 3, এটার অ্যান্সার হচ্ছে 1 ও 3। আলহামদুলিল্লাহ, আমাদের 6 কমপ্লিট। এবার আমরা চলে যাব সর্বশেষ, যেটি 7 নাম্বার কি বলছে দেখো। এসিটেট মূলকের যোজনী কত? দেখো এটা হচ্ছে এসিটেট মূলক, CH3 COOH, এটার নাম এসিটিক অ্যাসিড। লক্ষ্য করো, এসিটিক অ্যাসিড। তোমরা জানো এটার নাম কিন্তু ইথানোয়িক অ্যাসিড, এটার নাম ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিড। এখন এটা থেকে যখন এই আয়নটা তৈরি হয় CH3COO-, এটার নাম এসিটেট আয়ন, এসিটেট আয়ন। দেখো এটার নাম ইথানয়েট আয়নও বলা হয়, বলে দিলাম ইথানয়েট আয়ন। লক্ষ্য করো, এটা শিখতে গিয়ে আমাদের নমুনাগুলো জানা উচিত। এসিটেট আয়নের আরেক নাম অবলিক দিলাম ইথানয়েট আয়ন, আর এসিটিক অ্যাসিডের আরেক নাম ইথানোয়িক অ্যাসিড। এটা তোমরা জানোর জন্য আর লিখলাম না। ইথানোয়িক অ্যাসিডের আরেক নাম এসিটিক অ্যাসিড। তো এসিটিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা বাদ দিয়ে দিলে থাকে COO-, এবং এটার নাম এসিটেট আয়ন। দেখো এসিটেট আয়ন CH3COO-, এটার নাম এসিটেট আয়ন, এবং এটার যোজনী 1। এটার যোজনী, এই আয়নটার যোজনী 1। তাহলে দেখো এসিটেট মূলকের যোজনী কত? এই যেটা মূলক, এটার যোজনী হচ্ছে 1। আমি আবারও বলছি, দেখো এসিটেট মূলকটা হচ্ছে এটা, এবং এই মূলকটার যোজনী 1। যেমন এটা যদি সোডিয়ামের সাথে যুক্ত হয় তাহলে একটা আয়ন সোডিয়ামের সাথে যুক্ত হতে পারবে, সোডিয়াম অ্যাসিটেট। দেখো সোডিয়াম অ্যাসিটেট হলে এরকম হবে, এই যে প্লাস, এটা সোডিয়াম অ্যাসিটেট। কেন? কারণ এটা হচ্ছে অ্যাসিটেট আয়ন, এটার যোজনী 1, সোডিয়ামের যোজনী 1 মিলে গেল, সোডিয়াম অ্যাসিটেট। আমি আবারও এটা বললাম যে অ্যাসিটেট আয়নের মধ্যে এই সোডিয়ামটা বাদ দিয়ে দিলাম, তখন ছিল সোডিয়াম অ্যাসিটেট, এখন হচ্ছে অ্যাসিটেট আয়ন। এই অ্যাসিটেট আয়নের যোজনী 1। আমি আবারও বলছি অ্যাসিটেট আয়নের যোজনী 1, অ্যাসিটেট আয়নের যোজনী 1। এটার অ্যান্সার ক। আলহামদুলিল্লাহ, আমরা 60টি MCQ শেষ করলাম।
আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে এমনিভাবে আরও কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।